এখন আমি তোমাদের ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা 11ই জুন 2026 রাত্রেবেলায় 8:30টার সময় ঘটেছিল। ঘটনাটা বিহারের কটিহারের। অমৃতসর থেকে নরপতগঞ্জ যাওয়ার জন্য একটা ট্রেনের নাম জনসাধারণ এক্সপ্রেস। যখন মানসি স্টেশন থেকে সাহারসা স্টেশনের দিকে এগিয়েছিল, বদলাঘাট নামের একটা জায়গাতে ট্রেনটাকে কেউ একটা চেন টেনে দাঁড় করায়। রেলওয়ে পুলিশ, আরপিএফ পুলিশ সেই জায়গাটাতে যাচ্ছিল যেখান থেকে ওই ট্রেনটাকে চেন টেনে দাঁড় করানো হয়েছে। সেই বগিতে গিয়ে যখন পুলিশ পৌঁছেছিল, পুলিশ দেখেছিল যে একজন ভদ্রলোক যন্ত্রণায় ছটফট করছে। তাকে বুকে গুলি করা হয়েছিল। কোনো একজন যুবক ওই ঘুমন্ত ভদ্রলোককে গুলি করে ট্রেনের চেন টেনে নেমে চলে গেছিল। আরপিএফ পুলিশ ওই মানুষটাকে, যে চিৎকার করছিল, অসুস্থ ছিল, তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। খাগড়িয়া সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। অবস্থা ছিল খুব খারাপ। খাগড়িয়া থেকে বেগুসরাই, বেগুসরাই থেকে পাটনার বেদান্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়। বুক থেকে গুলিটা বের করা হয়, কিন্তু ভদ্রলোক মারা গেছিলেন। ভদ্রলোকের কাছে যে পার্স ছিল, ঘড়ি ছিল, পরিচয়পত্র ছিল, সবটাই কিন্তু তার কাছে যেমনভাবে ছিল সব ছিল, কিছুই কিন্তু লুটপাট বা ছিনতাই হয়ে যায়নি। সেখান থেকে তার পরিচয়পত্র দেখে পুলিশ টিম বুঝতে পারে যে ভদ্রলোকের নাম দেব কুমার গুঞ্জন। তিনি বিহারের জামুই স্টেশনে গ্রেড 1 ইঞ্জিনিয়ার। তিনি একজন অফিসার। তিনি একাই কোথাও একটা যাচ্ছিলেন, তাকে এইভাবে ট্রেনের মধ্যে কেউ মেরে ফেলেছিল। ভদ্রলোকের ফোন থেকেই ভদ্রলোকের স্ত্রীকে খবর দেওয়া হয়। স্ত্রী কাঁদতে কাঁদতে সঙ্গে নিজে বাচ্চা মেয়েকে নিয়ে আরো কিছু আত্মীয়র সঙ্গে এসে পৌঁছেছিল পাটনার বেদান্ত হসপিটালে। বডিটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল পোস্টমর্টমের পর। অন্তিম সৎকার হয়ে গেছিল, কিন্তু পুলিশ তদন্ত করছিল ওই সময় ওই বগিতে আর কে কে ছিল। এই ব্যাপারটা পুলিশ প্রথমে রিজার্ভেশনের যে লিস্ট হয় সেটা থেকে বের করেছিল। একটা এক্সপ্রেস ট্রেন ছিল, অসুবিধা হয়নি। আর কে কে ছিল ওই সময় ওই ট্রেনে সেটা খুব সহজেই পুলিশ জানতে পেরেছিল। প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করে পুলিশ কথা বলেছিল। ওই বগিতে সেই সময় যারা যারা উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তাদের কারোর সাথে এই ধরনের কোনো চুরি, ছিনতাই ইত্যাদির ঘটনা ঘটেছে কিনা। ট্রেনের বগিতে ওই সময় যে যে প্রত্যক্ষদর্শীদের পাওয়া গেছিল তারা বলেছিল যে একজন যুবক হঠাৎ করেই ওখানে এসে ঘুমন্ত ভদ্রলোকের বুকের দিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। কিচ্ছু আমরা বুঝতে পারিনি, কি করব সেটাও বুঝতে পারিনি। হঠাৎ করেই সে আসে, সে যেন জানতো যে কাকে গুলি করতে হবে। করে সে আর কোনো দিকে তাকায়নি, চেন টেনে নেমে চলে গেছিল। আর ওই ভদ্রলোক কিন্তু ঘুমিয়েছিলেন। ওই ভদ্রলোকের কাছ থেকে কোনো কিছুই ছিনতাই করা হয়নি, তার পার্সটা পর্যন্ত নেওয়া হয়নি। তার ঘড়ি, তার মোবাইল সব কিন্তু তার কাছে সুরক্ষিত আগের মতোই ছিল। আশেপাশে আরো যে লোকজনেরা বসেছিল তাদের কারোর কাছ থেকে কিচ্ছু চাওয়া হয়নি, কারোর কাছ থেকে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি। এবার পুলিশের মনে হয়েছিল যে এই ব্যাপারটা কিন্তু শুধু মেরে ফেলার উদ্দেশ্যে ঘটানো হয়েছে, লুটপাটের ঘটনা নয়। তবে ভদ্রলোকের যে স্ত্রী, তার সাথে যখন পুলিশ কথা বলে, পুলিশ জানতে পারে যে সেই মহিলার নাম अस्मिता। তিনিও কিন্তু মোটর ভেহিকল ডিপার্টমেন্টের একজন অফিসার। তার আগে তিনি নিজের হাজবেন্ড যে ডিপার্টমেন্টের অফিসার, সেই ডিপার্টমেন্টেই কাজ করতেন। তবে 2023-এ তিনি প্রচুর পড়াশোনা করার পর নিজের ডিপার্টমেন্ট চেঞ্জ করেছিলেন। আবার তিনি নতুন একটা চাকরি পেয়েছিলেন। বর্তমানে সেই মহিলা अस्मिता মোটর ভেহিকল ডিপার্টমেন্টের একজন অফিসার।
ভদ্রমহিলার 5 বছরের মেয়ে আছে। পুলিশ এবার ঠিক করে যে প্রথমেই যে ভদ্রলোক মারা গেছে তার কল ডিটেল চেক করা হবে, তিনি কার কার সাথে কথা বলেন, কোনো সন্দেহজনক নম্বর রয়েছে কিনা। ভদ্রলোকের কল ডিটেল চেক করতে গিয়ে দেখা যায় যে 1 বছরের মধ্যে ভদ্রলোক একটা বিশেষ নম্বরের সাথে 186 বার কথা বলেছিলেন। যেদিন ওই ভদ্রলোককে গুলি করা হয়েছিল সেই দিন ভোরবেলাতে 3টের সময় কথা বলেছিলেন, আবার সকালে 3 বার, বিকালে 4 বার কথা বলেছিলেন। একজন মানুষের সাথে এতবার কথা হয়েছে, সব কলগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ কলে হয়েছে। আমরা সবাই জানি ট্রেনে কেউ থাকলে নেটওয়ার্কের ডিস্টারবেন্স থাকে, এমন অবস্থাতেও শুধুই কিন্তু হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে কলে কথা বলা হচ্ছিল। পুলিশের ওই নম্বরটার উপর সন্দেহ হয়েছিল। পুলিশ যখন চেক করে দেখা গেছিল নম্বরটা ছিল অজিত কুমার নামে একজন, তিনিও ছিলেন একজন অফিসার, বিদ্যুৎ বিভাগের একজন অফিসার, যে বিভাগে ওই ভদ্রলোক যিনি মারা গেছিলেন তিনিও কাজ করতেন। আর সেই বিভাগেই যে ভদ্রলোক মারা গেছেন তার স্ত্রী অস্মিতা, তিনিও কাজ করতেন, তবে 2023-এর আগে কাজ করতেন। যাই হোক, এবার পুলিশ সেই অজিত কুমারের সাথে কথা বলে। আরও একটা ব্যাপার এখানেই বলে রাখি, সেই অজিত কুমারের নামটা মৃত ভদ্রলোকের ফোনে কমিনা নাম লিখে সেভ করা ছিল। কমিনা মানে আমরা সবাই জানি, যারা হয়তো কোনো কারণে না জানেন তাদের জন্য বলে দিচ্ছি, কমিনা হচ্ছে একটা গালাগালি। কিন্তু সেই ভদ্রলোককে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার নামটা এইভাবে কমিনা লিখে কেন সেভ করা হয়েছে, তখন তো সে বলেছিল আমরা দুজন খুব বন্ধু, প্রিয় বন্ধুকে আমরা অনেক সময় এই ধরনের নাম লিখে সেভ করে থাকি, ঠিক সেইভাবে আমার বন্ধু আমার নামটা কমিনা লিখে সেভ করেছে। এবার সে এটাই পুলিশকে বোঝাতে চেয়েছিল যে এর মধ্যে কোনো সন্দেহের ব্যাপার নেই। পুলিশ কিন্তু ওই সূত্রটা ধরেই প্রথমে তদন্তটা শুরু করেছিল। এবার পুলিশ সেই ভদ্রলোকের কল ডিটেল বের করে। সেই ভদ্রলোকের যখন কল ডিটেল বের করা হয় তখন পুলিশ আরো অবাক হয়েছিল। এবার পুলিশ দেখেছিল মৃত ভদ্রলোকের সাথে তো 186 বার বছরে কথা হয়েইছে, সেই সঙ্গে মৃত ভদ্রলোকের স্ত্রী অস্মিতার সঙ্গে আরো বেশি বার কথা হয়েছে, রোজ কথা হয়েছে, লম্বা লম্বা সময় পর্যন্ত কথা হয়েছে, বারবার তাদের দুজনের ফোনের লোকেশনটাকে লম্বা লম্বা সময় ধরে একসাথেও দেখা গেছে। এই ব্যাপারটাতে পুলিশের সন্দেহ হয়েছিল। পুলিশ কিন্তু কোথাও না কোথাও বুঝতে পেরেছিল যে যে মারা গেছে তার স্ত্রীর সাথে তার এই যে বন্ধু, তার কোনো একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। সম্পর্ক আছে মানে সেই মেরে ফেলেছে ওই ভদ্রলোককে, এটাও তো বলা যায় না, প্রমাণের দরকার। এবার পুলিশ ওই ঘটনাটা যেখানটাতে ঘটেছিল, বদলাঘাট নামের ওই জায়গাটা, যে সময়ে ঘটনা ঘটেছিল সেই সময় কোন কোন ফোন ওই এরিয়া থেকে 10 কিলোমিটারের সার্কেল এরিয়া পর্যন্ত অ্যাক্টিভ, ফোন নাম্বারগুলো খুঁজে বের করার চেষ্টা করছিল। হাজার হাজার ফোন নাম্বার ওই সময়ে ওখানে অ্যাক্টিভ, তার একটাই কারণ যে ওটা একটা রেলওয়ে ট্র্যাকের এরিয়া, রেলের ফাটক রয়েছে, লোকালয় রয়েছে, প্রচুর লোকজন সেখানে সেই সময় অ্যাক্টিভ ছিল। সব নম্বরগুলোকে নেওয়া হয়, সেটা নিয়ে তদন্ত করা হয়। হাজার হাজার নম্বর থেকে 15টা সন্দেহজনক নম্বর ছেঁটে বের করা হয়, আর সেই 15টার মধ্যে থেকে একটা নম্বর বের করা হয়, সেটা হচ্ছে জাহানাবাদের রাজু কুমার নামে কোনো এক ছেলের নম্বর। পুলিশ দেখেছিল ওই যে ভদ্রলোক অজিত কুমার, মৃত ব্যক্তির স্ত্রীর যে বন্ধু বা মৃত ব্যক্তির যে বন্ধু, সেই অজিত কুমারের সাথে এই রাজু কুমারের মাঝে মধ্যেই কথা হয়।
এবার পুলিশের মনে হয়েছিল যে ঠিক জায়গায় পৌঁছাতে পেরেছে টিম। রাজু কুমার ছিল জাহানাবাদ, বিহারের জাহানাবাদের বাসিন্দা, যেখানকার বাসিন্দা ওই অজিত কুমার। রাজু কুমার হচ্ছে একটা ক্রিমিনাল টাইপের মানুষ। এই ব্যাপারগুলো জানতে পারার পর পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছিল অজিত কুমারকে আর রাজু কুমারকে। দুজনের জিজ্ঞাসাবাদ হয়েছিল। জিজ্ঞাসাবাদ হওয়ার পরে পুলিশ অ্যারেস্ট করেছিল দেব কুমার গুঞ্জনের স্ত্রী অস্মিতাকে। এবার তিনজনের জিজ্ঞাসাবাদ হচ্ছিল। জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারটা পুলিশ জানতে পেরেছিল সেটা হচ্ছে, প্রথম দিকে, জীবনের প্রথম দিকে যখন চাকরি পেয়েছিল অস্মিতার হাজবেন্ড দেব কুমার, অস্মিতার হাজবেন্ডের বন্ধু অজিত কুমার, সবাই একসাথে একই জায়গাতে বিদ্যুৎ বিভাগে ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছিল, চাকরি করছিল। দুজন ছেলে, একটা মেয়েকেই তাদের পছন্দ। মেয়েটার পছন্দ অজিত কুমারকে, তবে মনে মনে। কেউ কাউকে নিজেদের এই প্রেমের কথা, ভালো লাগার কথা সেই পর্যন্ত বলেনি। দেবকুমার নিজের বাড়িতে ব্যাপারটা জানিয়েছিল। দেবকুমারের বাড়ির বড়রা অস্মিতার বাড়িতে বিয়ের জন্য সম্বন্ধ পাঠিয়েছিল। অস্মিতার মা, বাবা, দাদা রাজি হয়ে গেছিল, বিয়ে ঠিক হয়ে গেছিল। অস্মিতা তেমন ভাবে বিরোধিতা করেনি, যদিও অস্মিতা কিন্তু তাকে পছন্দ করতো না। অস্মিতা নিজের কলিগ অজিত কুমারকে পছন্দ করত। অজিত কুমারও মনে মনে পছন্দ করত, কেউ কাউকে বলেনি। অস্মিতা একটু আধটু বিরোধিতাও করেছিল, নিজের বাড়িতে বলেছিল যে সে বিয়ে করতে চায় না দেবকুমারকে, কিন্তু বাড়ির লোকজন তাকে বোঝায় যে বিয়েটা করা উচিত। বিয়েটা হয়ে গেছিল। 2020 সালে তাদের বিয়ে হয়েছিল, 2021 সালে তাদের মেয়ে হয়েছিল। অস্মিতা অনেক পড়াশোনা করেছিল, অন্য ডিপার্টমেন্টে আবারও চাকরি হয়ে গেছিল। এবার ট্রান্সফার হয়ে অজিত কুমার অন্য জায়গায় চলে গেছিল। তিনজন তিন জায়গাতে থাকতো। স্ত্রীর কাছে মাঝে মধ্যে আসতো দেবকুমার গুঞ্জন। সেই দিনও, যেদিন সে মারা গেছিল, সেদিনও নিজের চাকরির স্থল থেকে সে নিজের স্ত্রীর কাছে আসছিল। হাজবেন্ড যখন দূরে চলে যায়, তখন অজিত কুমারের সাথে নতুন করে সম্পর্ক শুরু হয়েছিল অস্মিতার। অস্মিতা আর দেবকুমার দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল, খুব সাবধানে তারা চালাচ্ছিল যাতে অস্মিতার হাজবেন্ড কিচ্ছু না জানতে পারে। অস্মিতার হাজবেন্ড যেহেতু সেখানে থাকতো না, বেশ কিছুদিন পর পর ছুটি পেলে আসতো, সে কিছু জানতেও পারেনি। এইভাবে কিন্তু সেই বিয়ের পর থেকেই সময় কাটছিল। অজিত কুমার ভেবে ফেলেছিল সে বিয়ে করবে না, এই পর্যন্ত সে বিয়ে করেওনি। কিন্তু ইদানিং তাদের মনে হয়েছে যে দেবকুমার বাধা সৃষ্টি করছে, দেবকুমারকে সরিয়ে ফেলতে হবে পথ থেকে। দেবকুমার কিন্তু নিজের স্ত্রী আর নিজের কলিগ অজিত কুমারের মধ্যে যে সম্পর্ক, সেই ব্যাপারে জানতো, সন্দেহ করত। সেই জন্য স্ত্রী আর স্ত্রীর বয়ফ্রেন্ড দুজনে মিলে ঠিক করেছিল স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। সেই জন্য তারা একটা সুপারি কিলার খুঁজছিল। জাহানাবাদ, যেখানে অজিত কুমারের বাড়ি, সেইখানেই ওই আততায়ী রাজুর বাড়ি। রাজুর সাথে কথা হয়েছিল, 4 লাখ টাকা দিলে সে ওই ঘটনা ঘটিয়ে ফেলবে। 4 লাখ টাকার মধ্যে 1,60,000 টাকা তাকে অ্যাডভান্স হিসাবে দিয়েও দেওয়া হয়েছিল। টাকাটা তাকে দিয়েছিল অজিত কুমার। বিভিন্ন ইনফরমেশন, সে কখন কোথায় আছে গাড়িতে, সেগুলো সব ভদ্রলোক নিজের স্ত্রীকে জানিয়েছিল, স্ত্রী জানিয়ে দিয়েছিল অজিত কুমারকে। রাজু অপেক্ষা করছিল আগের স্টেশনে। রাজু জানতো কোন জায়গায় কোন সিটে রয়েছে দেবকুমার। সে সোজা রাত্রিরের অন্ধকার বাড়লে সেদিকে যায়, সেখানে দেবকুমারকে গুলি করে সেখান থেকে গাড়ির চেন টেনে নেমে চলে গেছিল। পুলিশের মোট 34 দিন সময় লেগেছিল এই তদন্তটা পুরো করতে। পুলিশ অজিত কুমারের গার্লফ্রেন্ড বা দেবকুমারের ওয়াইফ
अस्मिताকে অ্যারেস্ট করে, আর যে নিজে হাতে এই ঘটনা ঘটিয়েছিল সেই রাজুকেও অ্যারেস্ট করে। বর্তমানে ৩ জন পুলিশ কাস্টাডিতে রয়েছে, আর ছোট বাচ্চাটা নিজের মামা বাড়িতে আছে। ঘটনাটা শোনার পরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।